প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। প্রতিদিনকার মতো আজও তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আমি মোহাম্মদ দিনিকুল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজ নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। পদার্থবিদ্যা প্রথম পত্র থেকে অষ্টম অধ্যায়ে পর্যাবৃত্তিক গতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা প্রথমে একটি ভিডিও আমরা দেখব। খেয়াল করো, এখানে একটি স্প্রিং রাখা হয়েছে। স্প্রিং এর নিচে একটি ওজন ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফলে স্প্রিংটি ক্রমাগত সংকোচন প্রসারণ ঘটছে। তো স্প্রিংটি যখন সংকোচন প্রসারণ ঘটছে, এই সংকোচন প্রসারণের সময় আমি এখানে একটি নির্দিষ্ট বিন্দুকে যদি আমি ধরে নিই, যাকে আমরা বলতে পারি প্রসঙ্গ বিন্দু, এই প্রসঙ্গ বিন্দুকে আমরা স্প্রিংটির সাম্য অবস্থা বলতে পারি। তো এই স্প্রিংটি এই সাম্য অবস্থা থেকে পর্যায়ক্রমে সংকুচিত হয়ে উপরের দিকে উঠতে থাকবে এবং প্রসারিত হয়ে নিচের দিকে আসতে থাকবে। তো এই সংকোচন প্রসারণ পর্যায়ক্রম ভাবে ঘটতে থাকবে। তো এই পর্যায়ক্রমিকভাবে এই সংকোচন প্রসারণ ঘটার সময় দেখা যাবে যে তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে পর্যায়ক্রমে আবর্তন করছে। আর একই দিক থেকে এই পর্যায়ক্রমে আবর্তন করার ঘটনাকে আমরা বলি হলো পর্যাবৃত্তিক গতি। এই পর্যাবৃত্তিক গতির আরো সহজ সুন্দর একটি এক্সাম্পল আমরা নিতে পারি। আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে দেওয়াল ঘড়ি রয়েছে। আমরা দেওয়াল ঘড়িতে দেখি যে তার যে সেকেন্ড এবং মিনিটের বা ঘন্টার যে কাঁটাগুলো রয়েছে, সেটি একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে পর্যায়ক্রমে আবর্তন করছে। তাহলে একই দিক থেকে যখন পর্যায়ক্রমে আবর্তন করে, ফলে তার মধ্যে যে গতি তৈরি হয় সে গতিকে বলা হয় পর্যায়বৃত্তিক গতি। তো এই পর্যাবৃত্তিক গতির ক্ষেত্রে আমরা এখানে স্প্রিংকে যে নিয়েছি, স্প্রিং থেকে আমরা এখানে একটা পর্যাবৃত্তিক গতি পাচ্ছি। তো এই পর্যাবৃত্তিক গতির সময় দেখা যায় যে স্প্রিংটি সংকুচিত হয়। যখন স্প্রিংটি সংকুচিত হয় তখন তার সাম্যাবস্থা থেকে একটি সরণ ঘটে। সাম্যাবস্থা থেকে যখন তার সরণ ঘটে, এই সাম্যাবস্থা থেকে যতটুকু সরণ ঘটে তাকে আমরা বলি হলো বিস্তার। অর্থাৎ এই একটি বিস্তারের দিকে সে একটি বিস্তার সে লাভ করবে। আবার সাম্যাবস্থা থেকে তার বিপরীত দিকে যখন অতিক্রম করবে তখনও সে একটি বিস্তার লাভ করবে। তো এই যে বিস্তারটা হয়, এই বিস্তার এবং সময় এইটা আমরা একটা গ্রাফের মাধ্যমে আমরা এখানে দেখাইতে পারি। এখানে একটা গ্রাফটা হচ্ছে, লক্ষ্য করো, টাইম ভার্সেস ডিস্টেন্স। এটা এখানে এই গ্রাফটার মধ্যে দেখানো হয়েছে। আবার এখানে আরেকটা গ্রাফ রয়েছে টাইম ভার্সেস ভেলোসিটি। আবার এখানে আরেকটি গ্রাফ রয়েছে টাইম ভার্সেস অ্যাক্সেলারেশন। তার মানে সরণ এবং সময়ের মধ্যে কি পরিবর্তন ঘটছে, আবার সময় এবং ব্যাগের কি পরিবর্তন ঘটছে, সময় এবং ত্বরণের কি পরিবর্তন ঘটছে, আমরা এখানে একটু খেয়াল করব, লক্ষ্য রাখব। তো ভিডিওটি আবার একটু দেখো কি হলো। এখানে স্প্রিংটি একটু করে নিচ্ছি। এখানে
এই অবস্থায় স্প্রিংটি সর্বাধিক বিস্তার সে অর্জন করেছে, সর্বাধিক বিস্তার সে অর্জন করেছে। তো খেয়াল করো, সে প্রসারিত হয়ে যখন সর্বাধিক বিস্তার অর্জন করেছে, তার মানে দেখো এখানে এখানে রেড পয়েন্টটা একটু খেয়াল করো যে এখানে তার স্মরণ ঘটেছে সর্বাধিক, যখন স্মরণ সর্বাধিক হয়েছে, হ্যাঁ, আবার ওই সর্বাধিক স্মরণে তার ভেলোসিটি কত, দেখা যাবে যে সর্বাধিক স্মরণে তার ব্যাগের পরিমাণ হচ্ছে 0। আবার ওই অবস্থায় তার ত্বরণ হচ্ছে সর্বাধিক। তাহলে এখানে একটা বিষয় তুমি খেয়াল করো, সর্বাধিক বিস্তারে অর্থাৎ সে যখন প্রসারিত হয়ে সর্বাধিক অবস্থানে চলে যায়, ওই অবস্থায় তার মধ্যে ব্যাগ 0 হয়, ত্বরণ সর্বাধিক হয়। আবার খেয়াল করো, স্মরণ এবং ত্বরণ পরস্পরের বিপরীত দিকে অবস্থান করছে। হ্যাঁ, যদি স্মরণ নেগেটিভ হয় তাহলে ত্বরণ হবে পজিটিভ, খেয়াল করা যাচ্ছে। তাহলে যদি স্মরণ পজিটিভ হয় ত্বরণ হবে নেগেটিভ। আবার একটু খেয়াল করো, সে কি করছে, সংকুচন ঘটছে, সাম্য অবস্থাকে অতিক্রম করেছে। তো সাম্য অবস্থাকে অতিক্রম করে, খেয়াল করো, সাম্য অবস্থা থেকে অতিক্রম করে সংকুচিত হয়ে সে সর্বাধিক বিস্তার লাভ করেছে। অর্থাৎ এক্ষেত্রেও দেখো, খেয়াল করো, এক্ষেত্রেও তার স্মরণ হয়েছে তার বিস্তারের সমান। এই বিস্তারের সমান যখন স্মরণ হয়েছে সংকুচিত হয়ে, এই অবস্থায় তার ব্যাগ 0 হয়েছে, ত্বরণ সর্বাধিক হয়েছে। আবার খেয়াল করো, দেখো স্মরণ যদি এখানে স্মরণ এবং ত্বরণ পরস্পরে কি, পরস্পরে আমরা এখানে বিপরীত দিকে পাচ্ছি, পরস্পরে বিপরীত। হ্যাঁ, আবার একটু দেখো, যদি সে সাম্য অবস্থায় থাকে, এখানে দেখো এটা কোথায় আছে, সে সাম্য অবস্থায় আছে। যদি সাম্য অবস্থায় থাকে, এই সাম্য অবস্থার মধ্যে তার স্মরণ 0, সাম্য অবস্থায় স্মরণ 0 কিন্তু ব্যাগ সর্বাধিক, ত্বরণ 0। তাহলে স্মরণ 0 হলে ত্বরণ 0 হবে। তো এখানে আমি আরেকটি বিষয় মনে রাখবো, এটা আমার পরবর্তী সময় কাজে লাগবে, যে যখন স্প্রিংকে সংকুচিত করা হয় অথবা প্রসারিত করা হয়, এই সংকুচন প্রসারণ এই দুই সময় তার মধ্যে একটি শক্তি সঞ্চিত থাকে, সেই শক্তিকে আমরা বলি হলো বিভব শক্তি। আবার সে যখন সাম্য অবস্থায় চলে আসে, সাম্য অবস্থায় যখন চলে আসে, তখন সেই বিভব শক্তিটি গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং সাম্য অবস্থায় তার বিভব শক্তির পরিমাণ 0 হয়, বিভব শক্তির পরিমাণ 0 হয় এবং গতিশক্তির পরিমাণ সর্বাধিক হয়, গতিশক্তির পরিমাণ সর্বাধিক হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারছি, এখানে প্রশ্ন আসবে যে একটি স্প্রিংকে সংকুচিত করলে ওই স্প্রিং এর মধ্যে কোন শক্তি সঞ্চিত থাকে, বা প্রসারণ ঘটালে কোন শক্তি সঞ্চিত থাকে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম সংকোচন প্রসারণ উভয় ক্ষেত্রে তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত থাকে এবং সেই বিভব শক্তিটি সাম্যাবস্থার দিকে যখন ধাবিত হয় তখন গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং সাম্যাবস্থায় গতিশক্তির পরিমাণ সর্বাধিক হয়। ক্লিয়ার? ওকে, ফাইন। এবার আমরা এটা একটু স্প্রিংটা আমরা একটু এখানে একটু ভালো করে দেখার একটু চেষ্টা করি যে এখানে স্প্রিংটি এখানে x = 0, তার মানে এই পয়েন্টটা হচ্ছে তার সাম্যাবস্থায়। এই সাম্যাবস্থা থেকে সে যখন উপরের দিকে সংকুচিত হলো, উপরের দিকে সংকুচিত হলে আমরা এখানে তার স্মরণ ধরলাম, সে নেগেটিভ বিস্তার অর্জন করেছে। যখন উপরের দিকে সংকুচিত হলো তখন সে নেগেটিভ বিস্তার অর্জন করেছে। আবার সে যখন সাম্যাবস্থা থেকে নিচে প্রসারণ ঘটেছে তখন তার আমরা বিস্তার দিলাম পজিটিভ। তাহলে এই সাম্যাবস্থা থেকে স্প্রিংটি যখন প্রসারিত হয়েছে বা সংকুচিত হয়েছে, উভয় ক্ষেত্রে সে কি করছে, স্প্রিংটি সাম্যাবস্থা দিকে আসার জন্য চেষ্টা করবে, স্প্রিংটি সর্বদাই সাম্যাবস্থা দিকে আসার জন্য চেষ্টা করবে, তাই না? আমরা আগের ভিডিওটা যদি চেষ্টা করি আরেকবার একটু খেয়াল করো যে আমার এখানে কি ঘটেছিল। আমি যখন স্প্রিংটিকে সংকুচন প্রসারণ যখনই হচ্ছে তখন সে কি করবে, সে সর্বদাই তার সাম্যাবস্থার দিকে আসার জন্য, দেখো খেয়াল করো যে এই যে সংকুচন থেকে প্রসারিত হচ্ছে, প্রসারিত হয়ে কিন্তু সে স্থির না, সে আবার কোথার দিকে যাচ্ছে, সে সাম্যাবস্থার দিকে যাচ্ছে। আবার সংকুচিত হয়ে আবার সে নিচের দিকে আসছে, তার মানে কি সে সাম্যাবস্থার দিকে যাচ্ছে। তো এই যে সংকুচন প্রসারণ উভয় ক্ষেত্রে তার অভিমুখ হচ্ছে
তার অভিমুখ হচ্ছে সাম্য অবস্থা। তো এই সাম্য অবস্থা যাওয়ার জন্য স্প্রিংটি একটি বল প্রয়োগ করে, প্রযুক্ত বলের বিপরীতে একটি বল প্রয়োগ করে। এই প্রযুক্ত বলের বিপরীতে যে বল প্রয়োগ করে সেই বলকে আমরা না বলতে পারি হলো প্রত্যয়নী বল। তাহলে আমরা এখানে বলতে পারি চিত্রে x = 0 সাম্য অবস্থা নির্দেশ করে। এখানে m ভরের বস্তুটিকে নিচ থেকে টানলে স্প্রিংটি উপরের দিকে বস্তুর উপর বল প্রয়োগ করবে এবং বস্তুটিকে সাম্য অবস্থায় ফিরিয়ে নিতে চেষ্টা করবে। এই বল প্রত্যয়নী বল, রেস্টোরিং ফোর্স বলা হয়। তাহলে আমরা একটা প্রত্যয়নী বলে একটা সংজ্ঞা দিতে পারি। প্রত্যয়নী বলের সংজ্ঞা কি? আমরা বলতে পারি কোন স্প্রিংকে সাম্যাবস্থা হতে বিকৃতি করলে প্রযুক্ত বলের বিপরীতে স্প্রিংটি যে বল প্রয়োগ করে তাকে প্রত্যয়নী বল বলে। তার মানে আমি একটি স্প্রিংকে যখন আমি সংকুচিত করে নিয়ে আসলাম, ধরে রাখলাম, সংকুচিত করে ধরে রাখলে আমি দেখব যে স্প্রিংটি সে কি করছে, আমার হাতের উপর একটা বল প্রয়োগ করছে। এই স্প্রিংটি আমার হাতের উপরে যতটুকু বল প্রয়োগ করছে সেই বলটাকে আমরা বলবো হলো প্রত্যয়নী বল। অথবা প্রসারণ ঘটালাম, প্রসারণ ঘটানোর পরেও আমি তাকে এই অবস্থায় ধরে রাখার জন্য এই অবস্থায় ধরে রাখতে হলেও আমাকে একটা বল প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আবার স্প্রিং কি করবে? সে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য চেষ্টা করবে। তো স্প্রিংটি আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য যে চেষ্টা করবে যে বলে, সেই বলটাকে আমরা বলি হলো প্রত্যয়নী বল। তারপরে আসি আমরা সরল সন্ধিত গতি। সরল সন্ধিত গতি কাকে বলে? সরল সন্ধিত গতি হচ্ছে যে যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল বা ত্বরণ সাম্য অবস্থান থেকে এর সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয়। আবার বলছি, যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল বা ত্বরণ সাম্য অবস্থা থেকে এর সরণের সমানুপাতিক, তার মানে সরণ যত হবে ত্বরণ তত বেশি হবে। তাহলে সরণ ত্বরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। আমরা ইতিপূর্বে দেখেছি চিত্রের মধ্যে যেটা বিপরীতমুখী হয়, সরণ যেদিকে হবে ত্বরণ তার বিপরীত দিকে হবে। তাহলে বস্তুর এই গতিকে বলা হবে সরল সন্ধিত গতি। তো এই সুতরাং আমরা এখানে বলতে পারি সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে প্রত্যয়নী বল যদি F হয় এবং সরণ যদি x হয়, তবে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে F সমানুপাতিক -x, তাই না? আবার আমরা এখানে লিখতে পারি হলো যে F ইকুয়াল হচ্ছে -kx। এখানে k হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, একটি সমানুপাতিক ধ্রুবক, একে বল ধ্রুবক বলা হয়। হ্যাঁ, ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে প্রত্যয়নী বল সবসময় সরণের বিপরীত দিকে ক্রিয়া করে। প্রত্যয়নী বলটা সবসময় সরণের বিপরীত দিকে ক্রিয়া করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কম্পমান সুশালাকার গতি এটি একটি সরল সন্ধিত গতি। সুষম বিস্তারের সরল দোলকের গতি এটাও একটি সরল সন্ধিত গতি। স্প্রিং এর গতি, শব্দ তরঙ্গের গতি ইত্যাদি উল্লেখ করা যায় যে এগুলো হচ্ছে সরল সন্ধিত গতি। তো সরল সন্ধিত গতির আমরা কয়েকটা বৈশিষ্ট্য আমরা লিখতে পারি। বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা লিখতে কি, প্রথমে বলতে পারি যে এটি একটি পর্যাবৃত্ত গতি। কারণ কি, এটি একটি নির্দিষ্ট, তার গতিপথে একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর পর্যায়ক্রমে আবর্তন করে। এটি একটি স্পন্দন গতি, সে স্পন্দিত হতে থাকে, কম্পিত হতে থাকে। হ্যাঁ, এটি একটি সরল রৈখিক গতি। হিসেবে, মানে সরল রেখা হিসেবে আমরা এটাকে দেখতে পাই। যে কোনো সময় বল বা তরঙ্গের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক। যে কোনো সময় বল বা তরঙ্গের মান সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। বল বা ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়। বল বা ত্বরণ সর্বদাই একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়। এবার আমরা কতিপয় সংজ্ঞা আমরা এখান থেকে একটু দেখব যে গতির সম্যক অবস্থা বলতে আমরা কি বুঝি। যে গতির সম্যক অবস্থা বলতে কণাটি ওই মুহূর্তের অবস্থান, যে মুহূর্তে আমরা বিবেচনা করব সেই মুহূর্তে কণাটি কোথায় আছে, তার বেগ কত, ওই অবস্থায় তার বেগ কত, তার ত্বরণ কত, গতির অভিমুখ কোন দিকে ইত্যাদি যা বোঝায় তাকে আমরা বলি হলো গতির সম্যক অবস্থা।
তার মানে কোনো স্পন্দনশীল বস্তু যে কোনো মুহূর্তে আমরা ওই বস্তুটির একটি কণার অবস্থান কোথায়, তার বেগ কত, তার ত্বরণ কি, গতির অভিমুখ কোন দিকে ইত্যাদি যা দ্বারা বোঝায় তাকে আমরা বলি হলো গতির সম্মুখ অবস্থা। এরপর দশা, যে কোনো মুহূর্তে সরল সঞ্চিত গতি সম্পন্ন কোনো কণার গতিকে সম্মুখ অবস্থাকে দশা বলে। যে কোনো মুহূর্তে সরল সঞ্চিত গতি সম্পন্ন কোনো কণার গতির সম্মুখ অবস্থাকে, গতির সম্মুখ অবস্থা অর্থাৎ ওই অবস্থায় বস্তুটির সার্বিক অবস্থা যা দ্বারা নির্দেশ করবে বোঝাবে তাকে আমরা দশা বলতে পারি। আবার আদিদশা হচ্ছে যে যাত্রা শুরুর মুহূর্তে অর্থাৎ t=0 সময়ে সরল সঞ্চিত গতি সম্পন্ন কোনো কণা যে দশায় থাকে তাকে আদিদশা বলে। সময়ের সাথে সাথে দশার পরিবর্তন ঘটে, কিন্তু আদিদশা একই থাকে, আদিদশার কোনো পরিবর্তন হয় না। এবার আসি সরল সঞ্চিত গতিসম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ। তো অন্তরক সমীকরণটা কি, আমরা সেই অন্তরক সমীকরণটা দেখি। যে সরল সঞ্চিত স্পন্দনের অন্তরক সমীকরণ হচ্ছে d²x/dt² + ω²x = 0। এটা আমরা মনে রাখবো। সরল সঞ্চিত স্পন্দন সম্পূর্ণ বস্তুর কণার তার অন্তরক সমীকরণ হচ্ছে এটা। এখানে কি d²x/dt², এখানে x-টা হচ্ছে তার সরণ, আর ω² হচ্ছে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওই স্পন্দনশীল বস্তুর যে কৌণিক কম্পাঙ্ক তৈরি হয়, অর্থাৎ প্রতি একক সময়ে তার যতটুকু সরণ হয়, একক সময়ে যতটুকু আবর্তন করে, যতটুকু ঘূর্ণন সম্পূর্ণ করে, সেটাকে আমরা বলি হলো তার কৌণিক কম্পাঙ্ক। এই কৌণিক কম্পাঙ্ক সমান আবার আমরা লিখতে পারি হলো আমরা 2π/t আমরা বলতে পারি কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান। তো এখানে শুধু আমরা এই সমীকরণ এতটুকুই আমরা এখানে মনে রাখার চেষ্টা করব। ওকে, এরপরে আসো যে এই যে সমীকরণ x আমরা এখানে সরণ ছিল, এটা একটা আমরা এক সময় লিখতে পারি হলো a sin ωt + del। এবং এটাকে আমরা বলি হলো যে এই যে সরলসঞ্চিত স্পন্দন সম্পূর্ণ কণার অন্তরক সমীকরণের একটা সমাধান। তার মানে এখানে যে সমীকরণটা আমরা অন্তরক সমীকরণ রয়েছে, এই অন্তরক সমীকরণের একটা সমাধান এটা আমরা প্রমাণ আছে। তো আমি এখানে প্রমাণ করে দীর্ঘায়িত করছি না, জাস্ট এখানে আমরা একটু মনে রাখবো যে সরল সঞ্চিত স্পন্দন গতিসম্পন্ন বস্তু কণার অন্তরীকরণ সমীকরণ হচ্ছে এটা, এবং তার একটি সমাধান হচ্ছে x = a sin ωt + del। আমি এতটুকু শুধু এখানে মনে রাখার চেষ্টা করব। এরপরে দেখি এখানে আর কি কি তথ্য জানা যায়। যে যদি t = 0 হয়, আমার যদি এখানে আমি t এর মান যদি 0 বসাই, তখন আমি এখানে x এর মান কি পাবো, a sin del। তো এখানে আর একটু বলে রাখি, এখানে a হচ্ছে তার বিস্তার, যে তরঙ্গ হবে সে তরঙ্গের বিস্তার। ওমেগা আমরা অলরেডি জেনেছি, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, টি হচ্ছে সময়, ডেল হচ্ছে দশা। দশা আমরা এখানে ডেলটাকে আমরা দশা বলতে পারি। তো এখন আমরা যদি সময়টাকে আমরা এখানে 0 ধরি, তাহলে আমরা এখানে পাবো x = হচ্ছে a sin del। ঠিক আছে, তো এখানে ডেল হচ্ছে বস্তুর আদিদশা। এবার যদি আদিদশা t = 0 হয়, যদি আদিদশা আমি যদি 0 বসাই, সরি এখানে টি না, এখানে ভুল হয়েছে, এখানে যদি আদিদশা ডেল = 0 হয়, এখানে টি হবে না। এটা হবে হলো এটা হবে ডেল। যদি আদিদশা ডেল = 0 হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি হলো যে x = a sin ωt। তো এক্ষেত্রে t = 0 হলে x = 0 হবে। এক্ষেত্রে যদি আমি এখানে t এর মান 0 বসাই, তাহলে আমার এখানে x = 0 হবে, অর্থাৎ তখন বস্তুটির গতি শুরু হয় সাম্য অবস্থা হতে। তখন বস্তুটির গতি শুরু হবে তার সাম্য অবস্থা থেকে। এবার আবার যদি আমার এখানে এই দশা যদি 90 ডিগ্রি হয়, দশা পার্থক্য যদি আমার 90 ডিগ্রি হয়, তখন আমরা এখানে লিখতে পারি হলো x = a sin ωt + 90 ডিগ্রি। তো এখান থেকে
আমি যদি মান বসালে আমরা এখান থেকে আমরা পাবো হলো আমরা a cos ওমেগা টি পাবো। কিভাবে পাবো এটা আমরা বলতে পারি হলো যে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট হলে আমার এখানে cos সাইন থাকলে cos হবে, হ্যাঁ, সাইন থাকলে cos হলো, আর এখান থেকে ওমেগা টি থাকলো। ঠিক আছে, এবার এক্ষেত্রে টি ইকুয়াল 0 যদি বসায়, এক্ষেত্রে টি ইকুয়াল 0 যদি বসায় তাহলে x ইকুয়াল a পাবো। আমি যদি এখানে 0 বসাই দিই টির মান, তার মানে cos 0 হবে, cos 0 মানে হচ্ছে 1, তার মানে আমি এখানে x ইকুয়াল a পাবো। অর্থাৎ তখন বস্তুটি গতি শুরু হয় এক প্রান্ত হতে, এক প্রান্ত থেকে আমাদের শুরু হবে, অর্থাৎ সর্বাধিক বিস্তার যখন পৌঁছে যাবে বস্তুটি, তখন সর্বাধিক বিস্তার থেকে বস্তুটি আবার পুনরায় যাত্রা করবে। এবার সরল গতি সম্পন্ন বস্তুর শক্তি, আমরা বিভিন্ন শক্তি আমরা এখান থেকে দেখতে পারি। প্রথমত হচ্ছে বিভব শক্তি। আমরা তোমাদের বলেছিলাম যে একটি স্প্রিং যখন সংকুচিত হয় অথবা স্প্রিং যখন প্রসারিত হয়, এই সংকুচন বা প্রসারণের সময় তার মধ্যে যে একটি শক্তি থাকে, সেই শক্তিকে আমরা বলে থাকি হলো বিভব শক্তি। আর এই বিভব শক্তির পরিমাণ আমরা জানি হলো ইপি ইকুয়াল হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখানে কে হচ্ছে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক আমরা বলতে পারি, বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, আর এক্স হচ্ছে তার সরণ। হ্যাঁ, তো এখানে এক্স ইকুয়াল যদি এ হয়, অর্থাৎ বস্তু যদি সর্বাধিক বিস্তারে সে অবস্থান করে, সর্বাধিক বিস্তারে অবস্থান করলে তখন তার যে শক্তি পাবো আমরা ম্যাক্সিমাম শক্তি পাবো। সর্বাধিক বিস্তারে যখন থাকবে তখন আমরা বিভব শক্তি পরিমাণ পাবো হলো হাফ কে, এখানে এক্স এর জায়গায় যদি আমি এ বসাই দিই তাহলে হচ্ছে এ স্কয়ার। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে, সর্বাধিক বিস্তারের ক্ষেত্রে আমার বিভব শক্তি হচ্ছে হাফ কে এ স্কয়ার। এবার এই বিভব শক্তির মান শূন্য হতে হাফ কে এ স্কয়ার মধ্যে পরিবর্তিত হবে। শূন্য কখন হবে আমরা দেখেছি, যখন সে সাম্য অবস্থা চলে আসবে। সাম্য অবস্থা মানে কি, এক্স ইকুয়াল যখন 0 হবে। আমি যদি এখানে এক্স ইকুয়াল 0 বসায় দিই, হ্যাঁ, এক্স ইকুয়াল যদি আমি 0 বসাই, হ্যাঁ, এক্স ইকুয়াল যদি আমি এখানে 0 বসায় দিই, সরি, আমি যদি এখানে এক্স এর মান যদি 0 বসিয়ে দিই, 0 বসালে আমার এখানে কি হয়ে যাবে, বিভব শক্তির পরিমাণ 0 হয়ে যাবে। বিভব শক্তির পরিমাণ যখন 0 হবে, হ্যাঁ, তখন আবার এই 0 থেকে সে যখন বিস্তারের দিকে যাইতে থাকবে, বিস্তারের দিকে যাওয়ার মুহূর্তে তার বিভব শক্তির পরিমাণ পুনরায় বাড়তে থাকবে, বিভব শক্তির পরিমাণ পুনরায় বাড়বে। ঠিক আছে, এবার গতিশক্তি। তাহলে গতিশক্তি কি আমরা জানবো, গতিশক্তি কখন আসবে? গতিশক্তি আসছে হলো যেখানে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, এ হচ্ছে তার বিস্তার, এক্স হচ্ছে তার সরণ। তো একইভাবে আমরা এখানে লিখতে পারি, যদি এক্স ইকুয়াল 0 হয়, অর্থাৎ সে যদি সাম্য অবস্থায় অবস্থান করে, সাম্য অবস্থায় থাকলে তার গতিশক্তি সর্বোচ্চ পাওয়া যাবে। তাহলে সাম্য অবস্থায় গতিশক্তির সর্বোচ্চ পরিমাণ কত, যে হাফ কে এ স্কয়ার। ঠিক আছে, আবার আমি যদি সর্বাধিক বিস্তারে পাঠিয়ে দিই, আমার যদি এখানে বিস্তারটা যদি সর্বাধিক হয়, সর্বাধিক বিস্তারের ক্ষেত্রে গতিশক্তি পরিমাণ আবার 0 হবে। সর্বাধিক বিস্তারের ক্ষেত্রে আবার এক্স ইকুয়াল কি লিখবো আমরা, এক্স ইকুয়াল এ লিখবো। আমরা যদি এখানে এ বসিয়ে দিই, এই জায়গাটার মধ্যে যদি আমরা এ বসিয়ে দিই, এ বসায় দিলে আমার এখানে কি এই অংশটা 0 হয়ে যাবে, তার মানে গতিশক্তিটা আমার 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে গতিশক্তির মানও 0 হতে, হ্যাঁ, হাফ কে এ স্কয়ার মধ্যে পরিবর্তিত হতে থাকবে। এবার আমরা মোট শক্তি যদি আনতে চাই, মোট শক্তিটা কি হবে, যে মোট যান্ত্রিক শক্তি হচ্ছে গতিশক্তি বিভব শক্তির যোগফল। তাহলে মোট শক্তিতে কি ই সমান লিখতে পারি ইপি প্লাস ইকে। তো এখানে ইপি ছিল হাফ কে এক্স স্কোয়ার প্লাস আবার ইকে ছিল হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দুটাকে যখন আমরা এ করবো, এটাকে গুণ করে দিব, এটার সাথে গুণ করে দিলে কাটা ক্যান্সেলিং হওয়ার পরে আমার থাকবে হলো হাফ কে এ স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো আমরা মোট শক্তি কি পাচ্ছি, মোট শক্তি পাচ্ছি হলো হাফ কে এ স্কোয়ার। আবার সর্বাধিক বিভব শক্তি কি পাচ্ছি,
সর্বাধিক বিভব শক্তি পাচ্ছি হলো হাফ কে এ স্কয়ার। আবার সর্বাধিক গতিশক্তি কি পাচ্ছি? সর্বাধিক গতিশক্তিও পাচ্ছি কিন্তু হাফ কে এ স্কয়ার। ঠিক আছে, খেয়াল করো। এবার আমার এখানে একটু লেখচিত্রের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া যায়। যেমন আমার এই জিরো বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বিভব শক্তি দেখানো হয়েছে। তো যখন সময় জিরো হবে, সময় যখন জিরো, সময় জিরো মানে কি? সে সাম্য অবস্থায় আছে। তো সেই সাম্য অবস্থা যদি থাকে, এই সাম্য অবস্থায় তার বিভব শক্তি পরিমাণ কত? শূন্য। সাম্য অবস্থায় বিভব শক্তি পরিমাণ শূন্য হবে। আবার সে যখন পর্যায়ক্রমে সে বিস্তার ঘটতে থাকবে, সে বিস্তার বাড়তে থাকবে, বিস্তার বাড়তে থাকবে, বিস্তার সে সর্বাধিক বিস্তার যখন যে পৌঁছাবে, আর সর্বাধিক বিস্তারে সে পৌঁছাতে তার সময় লাগে হলো T/4, অর্থাৎ পর্যায়কালে আবর্তনকালে 1/4 সময় সে সর্বাধিক বিস্তারে যে পৌঁছায়। তো সর্বাধিক বিস্তারে যখন পৌঁছায় তখন তার বিভব শক্তি হয় হাফ কে এ স্কয়ার। আবার সে যখন অর্ধেক পর্যায়কালের অর্ধেক সময় যখন সে চলে আসে, তখন আবার এখানে সাম্য অবস্থা চলে আসে। আর সাম্য অবস্থা চলে আসলে পুনরায় তার এখানে বিভব শক্তির পরিমাণ শূন্য হয়। আবার সে যখন আবার মানে পর্যায়কালের 3 ভাগ হয়, পর্যায়কালের 3 ভাগ যখন সে আবর্তন করে, তখন এই ক্ষেত্রেও তার বিভব শক্তির পরিমাণ সর্বাধিক হয়। আবার সে যখন একটা পূর্ণ পর্যায়কাল সম্পন্ন করে, তখন তার বিভব শক্তির পরিমাণ পুনরায় এখানে শূন্য হয়ে যায়। তাহলে আমার এখানে বিভব শক্তির পরিবর্তনটা আমার এই লেখচিত্রের মধ্যে দেখানো হয়েছে। একইভাবে গতিশক্তির পরিবর্তনটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, গতিশক্তি পরিবর্তনটা দেখো, খেয়াল করো যে যখন সাম্য অবস্থায় থাকবে, সাম্য অবস্থায় যখন থাকবে তখন তার বিভব শক্তির পরিমাণ, গতিশক্তির পরিমাণ কি? সর্বোচ্চ। তখন তার গতিশক্তির পরিমাণ সর্বোচ্চ আমার এখানে পাওয়া যাবে। আবার এই সাম্য অবস্থা থেকে, হ্যাঁ, সাম্য অবস্থা থেকে যখন সে বিস্তারের দিকে যেতে থাকবে, বিস্তারের দিকে যখন যেতে থাকবে, তখন আস্তে আস্তে করে তার গতিশক্তি হ্রাস পেতে থাকবে। এখানে বিভব শক্তি আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছিল, আর এখানে গতিশক্তি আস্তে আস্তে করে হ্রাস পেতে থাকবে। যখন মানে পর্যায়কালের 1/4 টাইম যখন চলে আসবে, তখন এক্ষেত্রে তার গতিশক্তি পরিমাণ জিরো হয়ে যাবে। আর এক্ষেত্রে দেখো বিভব শক্তি পরিমাণ কিন্তু সর্বাধিক ছিল। হ্যাঁ, একইভাবে এখানে যখন পর্যায়কালের অর্ধেক সময় যখন যাবে, অর্ধেক সময় যাওয়ার পরে তার গতিশক্তির পরিমাণ সর্বাধিক হচ্ছে। এখানে দেখো বিভব শক্তির পরিমাণ ছিল শূন্য। তো লেখচিত্র আমরা বুঝে ফেললাম। তাহলে এই গতিশক্তি, বিভব শক্তি, গতিশক্তিকে সমন্বয় করে আমরা যদি মোট শক্তিটাকে এখানে খেয়াল দেখাই, তাহলে দেখো এখানে এই জিরো বিন্দুটা হচ্ছে তার সাম্য বিন্দু। হ্যাঁ, এই সাম্য বিন্দুতে এখানে দেখো, খেয়াল করো, এই সাম্য বিন্দুতে এটা কি? এটা হচ্ছে বিভব শক্তি। এই বিভব শক্তির পরিমাণ কত? শূন্য। সাম্য অবস্থায় বিভব শক্তির পরিমাণ শূন্য। হ্যাঁ, আবার এই সাম্য অবস্থায় গতিশক্তির পরিমাণ কত? দেখো, সর্বাধিক, সর্বাধিক। এবং এই সর্বাধিক হচ্ছে, মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কয়ার। আবার এই সাম্য অবস্থা যখন আমি ধনাত্মক দিকে যাচ্ছি, বিস্তারের ধনাত্মক দিকে যাচ্ছি, তখন আস্তে আস্তে করে দেখো বিভব শক্তি বাড়তেছে, বিভব শক্তি বাড়তেছে, বিভব শক্তি এখানে বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আবার এখানে এই জায়গা থেকে তুমি দেখো গতিশক্তি আস্তে করে কমতেছে, 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 কমে আসলো। যখন সে সর্বাধিক বিস্তারে পৌঁছালো, সর্বাধিক বিস্তারে পৌঁছানোতে আমার এখানে এখানে আমার গতিশক্তি হয়ে গেল শূন্য, বিভব শক্তি হয়ে গেল সর্বাধিক। আবার একইভাবে আমি যদি, হ্যাঁ, সংকোচনের ক্ষেত্রে দেখি, সংকোচনের ক্ষেত্রে এখানে দেখো যে বিভব শক্তি শূন্য ছিল, বিভব শক্তি আস্তে আস্তে করে সে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং সর্বাধিক বিস্তারে যখন গেল তার বিভব শক্তি পরিমাণ সর্বাধিক হয়েছে। আবার এক্ষেত্রে কি? গতিশক্তিটা আস্তে আস্তে হ্রাস পেয়েছে, গতিশক্তি এসে এখানে শূন্য হয়েছে। তাহলে লেখচিত্রটা আমরা বুঝতে পারছি মনে হয়। ঠিক আছে, এবার আমরা সময় পরিমাপ করার জন্য আমরা দোলক ঘড়ি হিসেবে আমরা দোলক ঘড়িকে আমরা ব্যবহার করতে পারি। আমরা বাসা বাড়িতে অনেক সময় দেখেছি যে ঘড়ির ভিতরে পেন্ডুলাম ঘুরছে। হ্যাঁ, এই পেন্ডুলাম যে ঘুরছে ঘড়ির ভিতরে, এটাকে আমরা মূলত বলি হলো দোলক ঘড়ি। এই দোলক ঘড়ির মধ্যে যে দণ্ড থাকে সেটাকে আমরা বলি হলো দোলক দণ্ড। আর এই দোলক দণ্ডটি সাধারণত যে ধাতব পদার্থে তৈরি হয়ে থাকে, এই ধাতব পদার্থে তৈরি হয়ে থাকে। আর এটা পর্যায়ক্রম সরল দুল গতি সম্পন্ন করে, পর্যায়ক্রমে সরল দুল গতি সম্পন্ন করে। আর এই সরল দুল গতি সম্পন্ন করা
মাধ্যমে সে সময়ের পরিবর্তন দেখায়, সময়ের পরিবর্তনগুলো সেখানে দেখাতে থাকে। তো খেয়াল করো যে দোলকের সাহায্যে বিশেষ এক প্রকার ঘড়ি তৈরি করে সময় নির্ণয় করা যায়। এই সকল ঘড়িকে দোলক ঘড়ি বলে। আদর্শ দোলক ঘড়ি এক প্রকার সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক কাকে বলে? যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। হ্যাঁ, অর্থাৎ দোলনকাল 2 সেকেন্ডের, এটি প্রতিটি অর্ধ দোলনের একবার একটি দেয়। অর্থাৎ কি দেখা যাবে যে প্রতি 2 সেকেন্ডে সে একটি পরিপূর্ণ দোল দেয়। এইসব দোলক ধাতু দ্বারা তৈরি হয়। মাটির নিচে বা উঁচু পাহাড়ের উপর জিয়ের মান কম থাকে, কাজে উঁচু পাহাড়ে বা মাটির নিচে দোলকের দোলনকাল বেশি হয়। এর অর্থ ঘড়ি ধীরে চলে। তার মানে আমরা এখানে বলতে পারি যে একটি দোলক ঘড়িকে যদি পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়, তাহলে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে কি ঘটবে? যে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে দোলক ঘড়িটি ধীরে ধীরে চলবে, ধীরে ধীরে চলবে। কারণ কি? যে পাহাড়ের চূড়ায় অভিকর্ষ স্তরণের পরিমাণ কম, আর অভিকর্ষ স্তরণের পরিমাণ কম হওয়ার কারণে তার দোলন কালটা বেড়ে যাবে। আর দোলনকাল বেড়ে যাওয়া অর্থ হচ্ছে সে ধীরে ধীরে চলবে। আবার যদি সে মেরু অঞ্চলে যায়, মেরু অঞ্চলে দিয়ে গেলে জিয়ার মান বেশি থাকবে। জিয়ার মান বেশি থাকলে দোলনকাল কমে যাবে, আর দোলনকাল কমে গেলে সে কি করবে? দ্রুত চলতে থাকবে। অতএব একটি দোলক ঘড়িকে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিলে ঘড়িটি দ্রুত চলবে। কারণ কি বুঝতে পারছো? কারণ হচ্ছে অভিকর্ষ স্তরণে পরিবর্তন। তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনায় রাখতে পারি। তোমরা বাকি অংশগুলো আর অনেক কিছু আলোচনার বিষয় রয়ে গেছে, যেগুলো তোমরা নিজে নিজে চেষ্টা করলে পেরে যাবে। আশা করছি তোমরা এই ঈদের বন্ধে মধ্যে পড়ালেখা ছেড়ে না দিয়ে ধারাবাহিকভাবে পড়ালেখা চালিয়ে যাও। হ্যাঁ, পড়ালেখা হয়তো সময় খুব বেশি পাবে বলে আমার মনে হয় না। তোমরা যতটুকু পারো সময়টাকে কাজে লাগাও এবং নিয়মিতভাবে তোমার অধ্যয়ন চালিয়ে যাও। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, তোমরা সকলে ভালো থেকো।